কেন টার্গেট ট্রাম্পের? এক বছরে বিভিন্ন দেশে ৬২২ বার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে আবারও গোলাগুলি, বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ, রাজধানীর কারাকাসে আতঙ্ক। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার হুমকি রাশিয়ার, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। লন্ডনে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস, ঐতিহাসিক মুহূর্ত বলেছেন ফিলিস্তিনি দূত। ভারতীয় নাগরিকদের প্রতি কঠোর হচ্ছে কানাডা, বৈধতা পেতে ভুয়া বিয়েতে যুগছেন তারা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি বা মিত্রদের মাধ্যমে বিভিন্ন দেশে অন্তত ৬২২ বার বোমা হামলা চালিয়েছে। এসব অভিযানের বড় অংশই পরিচালিত হয়েছে মুসলিম প্রধান দেশে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতায় ফেরার এক বছরের মধ্যেই নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পৃথিবীর 7টি দেশে পরিচালিত হয়েছে শত শত সামরিক অভিযান। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ACLED এর তথ্য অনুযায়ী 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি বা মিত্রদের মাধ্যমে অন্তত 622 বার বোমা হামলা চালিয়েছে। এসব অভিযানের বড় অংশই পরিচালিত হয়েছে 6টি মুসলিম প্রধান দেশে, যা ট্রাম্পের যুদ্ধবিরতি নির্বাচনী প্রতিশ্রুতিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। গত 2 জানুয়ারি থেকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে দাবি করলেও আল জাজিরার প্রতিবেদন বলছে এই হামলা ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলায় অন্তত 95 জন নিহত হন। মাদক বিরোধী অভিযান বলছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ট্রাম্পের নির্দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছে। গত 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোতে বড় ধরনের হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে মার্চ থেকে মে মাস পর্যন্ত ধারাবাহিক বিমান ও নৌ হামলায় বন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। গত ডিসেম্বরে সিরিয়ার 70টি স্থানে প্রতিশোধমূলক হামলা এবং মার্চে ইরাকের আল আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি রক্ষার জন্য শক্তি প্রদর্শন বলে অভিহিত করেছেন। আফ্রিকা মহাদেশেও মার্কিন সামরিক উপস্থিতি ও হামলার হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2025 সালে সোমালিয়ায় 111 বার বিমান হামলা চালানো হয়েছে। গত 25 ডিসেম্বর নাইজেরিয়াতে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় মার্কিন বাহিনী, যা ট্রাম্পের বৈশ্বিক সামরিক নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসের কাছে গোলাগুলির ঘটনায় রাজধানী কারাকাসে আতঙ্ক ছড়ালেও সরকার জানিয়েছে এটি নিরাপত্তা বাহিনীর ভুল বোঝাবুঝির ফল। অনুমতি ছাড়া উড়তে থাকা একটি ড্রোনকে লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেস, মিরাফ্লোরেসের আশেপাশে গোলাগুলি ও বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপের ঘটনায় রাজধানী কারাকাসে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, কারাকাসে অবস্থানরত তাদের প্রতিনিধি প্রেসিডেন্ট প্যালেসের কাছে বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ হতে দেখেছেন। একই সময়ে তিনি একাধিক গুলির শব্দও শুনতে পান। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও পরে জানা যায় এটি কোনো সশস্ত্র হামলা নয়। ভেনেজুয়েলা নিরাপত্তা বাহিনীর 2টি ইউনিটের মধ্যে ভুল বুঝাবুঝি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন উর্দানেতা অ্যাভিনিউয়ের এক বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে তারা হঠাৎ করে গুলির শব্দ শুনতে পান, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই এলাকায় অনুমতি ছাড়া একটি ড্রোন উঠছিল। সেটিকে লক্ষ্য করেই পুলিশ প্রথমে গুলি ছোড়ে। তবে ড্রোনটি কে বা কারা পরিচালনা করছিল সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাটি কোনো ধরনের সংঘর্ষ নয় এবং পুরো দেশ শান্ত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে তারা ভেনেজুয়েলায় ঘটে যাওয়া এই ঘটনার উপর নিবিড়ভাবে নজর রাখছে, তবে এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছে তারা। সিএনএন জানায় ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আদান প্রদান হওয়া বার্তার শুরুতে প্রেসিডেন্ট প্যালেসে লড়াই চলছে বলে জানানো হয় এবং অতিরিক্ত ফোর্স পাঠানোর অনুরোধ করা হয়। তবে কিছুক্ষণ পরই আরেক সদস্য নিশ্চিত করেন এটি কেবল ভুল বোঝাবুঝির ফল এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যে আন্তর্জাতিক উত্তেজনা। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে তুলে নেওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে কড়া নিন্দা জানিয়েছে বার্লিন। Снова вернемся к вопросу производства. Indeed, we talked intensively. রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের এক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেৎসকে লক্ষ্য করে দেয়া তার বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে জার্মানি। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া এক বক্তব্যে মেদভেদেব বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে, একই ধরনের অভিযান অন্য বিশ্ব নেতাদের বিরুদ্ধেও কল্পনা করা যায়। এ সময় তিনি সরাসরি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেৎসের নাম উল্লেখ করেন। মেদভেদেব দাবি করেন মেৎসের বিরুদ্ধে জার্মানিতেই বিচারযোগ্য অভিযোগ রয়েছে এবং তাকে অপহরণ করা হলে তা চলমান বৈশ্বিক ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ করবে। তিনি আরো বলেন, মেৎস না থাকলে জার্মান নাগরিকদের দুর্ভোগ কমবে। এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় বার্লিন। সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে এবং ফেডারেল সরকার তা কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। তিনি জানান, রুশ হুমকি সত্ত্বেও চ্যান্সেলর ফ্রেডরিক মেৎস সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং তার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয়েছে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনের দূতাবাস উদ্বোধনকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি দূত। The top priority should be holding the ceasefire. ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে এই ঘটনাকে ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি কূটনীতিকরা। সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথ এলাকায় দূতাবাসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি দূত হুসাম জুমলুদ বলেন, এই দূতাবাস শুধু একটি কূটনৈতিক স্থাপনা নয়, বরং ফিলিস্তিনি জনগণের সার্বভৌম অধিকার ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। তিনি বলেন, আজকের এই দিন ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্কে নতুন এক মাইলফলকে নিয়ে গিয়েছে। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুযোগ সুবিধা সহ এই দূতাবাস ফিলিস্তিন রাষ্ট্রের সমান মর্যাদা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধিতার মধ্যেই এই সিদ্ধান্ত নেয় লন্ডন। বিশেষ করে গাজা উপত্যকায় 2 বছরের বেশি সময় ধরে চলমান ভয়াবহ সহিংসতা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই স্বীকৃতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। দূতাবাস উদ্বোধনের বক্তব্যে ফিলিস্তিনি দূত আরও বলেন, গাজা, পূর্ব জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি স্পষ্ট বার্তা দেয়। ফিলিস্তিনি পরিচয় অস্বীকার করা যাবে না, তাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয়। 100 বছরেরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে। ফলে দেশটিতে বসবাসকারী প্রায় 10 লাখের বেশি ভারতীয় বৈধতা হারানোর ঝুঁকিতে পড়েছেন। একই সঙ্গে নতুন করে ভিসা প্রার্থী বা স্থায়ী বসবাসের সুযোগও কমিয়ে আনা হবে। সবকিছু মিলিয়ে এক ধরনের সংকটের মধ্যে পড়বেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। কানাডায় বসবাসরত প্রায় 10 লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে বৈধভাবে থাকার অনুমতি হারানোর ঝুঁকিতে পড়েছেন। 2026 সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত বা নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যার প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা বা স্থায়ী বসবাসের সুযোগ সংকুচিত হয়ে আসায় এই সংকট তৈরি হয়েছে।
সম্প্রতি কানাডা সরকারের কঠোর অভিবাসন নীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়মকানুন কঠোর করার পাশাপাশি রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে তাদের সামনে বৈধভাবে থাকার বিকল্প পথ ক্রমেই সীমিত হয়ে আসছে। স্থানীয় সাংবাদিকদের তথ্য মতে আইনি মর্যাদা হারানো অনেক ভারতীয় নাগরিক এখন নামমাত্র মজুরিতে নগদ টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে বৈধতার আশায় ভুয়া বিয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও উঠেছে। মিসিসাগা প্রদেশে অবস্থিত ইমিগ্রেশন পরামর্শদাতা কানওয়ার সেরা বলেছেন 2026 সালের মাঝামাঝি নাগাদ কানাডায় কমপক্ষে 2 মিলিয়ন মানুষ আইনি মর্যাদা ছাড়াই বসবাস করবেন, যাদের প্রায় অর্ধেকই ভারতীয়। এক্ষেত্রে কানাডার সরকারের প্রাথমিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে নিয়মকানুন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। My number one focus. এমন পরিস্থিতির প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন। নওজোয়ান সাপোর্ট নেটওয়ার্কের মতো সংগঠনগুলো জানুয়ারি মাস থেকে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করছে। তাদের দাবি, যারা কানাডার অর্থনীতিতে শ্রম দিচ্ছেন তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে হবে। কাজের জন্য যোগ্য হলে থাকার জন্য যোগ্য। এই স্লোগানকে সামনে রেখে তারা অভিবাসন নীতি সংস্কারের দাবি জানাচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।